তাহলে একজনই ধর্ষণ করলে অন্য কারো ধর্ষণের মদত ছিল কিনা এটা বড় কথা। এই শঙ্কার দিকটাকে তো খতিয়ে দেখতে হবে। তদন্ত হয়েছে কি আমার তো প্রশ্ন। সকাল থেকে মনিটর করছি এবং সারা রাত্রি ঘুমোতে পারিনি। কি এমন ঘটনা ঘটল যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি হত্যাকাণ্ড বা ধর্ষণকাণ্ড নিয়ে সারা রাত জেগে থাকতে হয়? কেলগ বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী গেছেন মদের ব্যবসার জন্য, আর কিছু না। যখন প্রশ্ন করবে তখন তুমি কাঁদতে কাঁদতে বলবে আমাকে মেরেছে। সাম্প্রতিক কিছু ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা এখন মুখোমুখি হয়েছে বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নমস্কার বিকাশ দা। নমস্কার। নমস্কার। আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর ছিল এবং যে খবরের দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল সেটা হচ্ছে 28শে মার্চ আজকে কেস ডায়েরি তলব করেছিলেন বিচারপতি এবং সেই অনুযায়ী কেস ডায়েরি দেওয়া হয় এবং তার পাশাপাশি একটি স্ট্যাটাস রিপোর্টও দেয় সিবিআই। সেই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু পুনরায় আবারও সেই ফিরে এলো এক কথা যে এটা গণধর্ষণ নয়, এটা ধর্ষণ। তার পাশাপাশি শিয়ালদহ কোর্টে যে আরেকটি স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে, তার পাশাপাশি 24 জনকে ওই দিনকার রাতে যারা ছিলেন সেই 24 জনকে সন্দেহভাজন বা জিজ্ঞাসাবাদের তালিকায় আনা হলো। তাহলে কি সেই তদন্তে নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে? তদন্ত হচ্ছে, কলকাতা হাইকোর্ট নিরীক্ষণ করছেন, খুব ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে গণধর্ষণ যদি নাও হয় তাহলে একজনই ধর্ষণ করলে অন্য কারো ধর্ষণের মদত ছিল কিনা এটা বড় কথা। এখন এই প্রশ্নটাই সবচেয়ে বড়। গণধর্ষণ নাও হতে পারে, কিন্তু একজন নারীকে ধর্ষণ করছেন, অন্য লোকেরা দাঁড়িয়ে উন্মাদ নৃত্য দেখছেন, খুব উল্লসিত হচ্ছেন, এটা অপরাধ। সেই জন্যে সিবিআইকে স্পষ্ট করে বলতে হবে যে গণধর্ষণ না হলেও এই ধর্ষণ সংগঠিত করার পেছনে গণসংগ্রহ বা গণ অংশগ্রহণ আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ তদন্তের দিক। সেই জন্যই এই প্রশ্নগুলো আসছে যে ওখানে বলা হচ্ছে একাধিক ব্যক্তি ছিল, আর এখানে বলছেন গণধর্ষণ নয়। আমি দুটোর যদি ঘটনার পারস্পরিক যে একটা সমঝোতা বা একটা যদি সম্মিলন করতে চাই, তাহলে বলতে হবে যে একজনকে অন্য লোকেরা উৎসাহিত করেছেন ধর্ষণ করার জন্য। এটাও একটা মারাত্মক অভিযোগ। পাশাপাশি আজকে যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু একটা বৃহত্তর ষড়যন্ত্র এবং তার পাশাপাশি যে এটার পিছনে যে প্রমাণ লোপাটের একটা বিষয় তারও কিন্তু একটা ইঙ্গিত থেকে যাচ্ছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা বৃহত্তর ষড়যন্ত্র। আপনাদের মনে থাকতে পারে প্রথম দিনই আমি বলেছিলাম যে এমন ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে, সংস্কৃতিতে এটা বিশ্বাস করা কঠিন যে একজন কর্মরত চিকিৎসক মহিলা, তার কাছে একজন সিভিক ভলেন্টিয়ার সরাসরি পৌঁছে যেতে পারেন। এটা আমি আজও বিশ্বাস করি না। সেই জন্যেই এই ঘটনার পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে। সে সিভিক ভলেন্টিয়ারকে অন্য কেউ প্ররোচিত করেছিল কিনা, উৎসাহিত করেছিল কিনা, মদত দিয়েছিল কিনা যে যাও তাকে ধর্ষণ করো, আমরা তোমাকে প্রতিরক্ষা দেব। এই শঙ্কার দিকটাকে তো খতিয়ে দেখতে হবে। এবং যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তারা সকলেই তো সমান অপরাধে অপরাধী। আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তিনজন সেদিন রাতে যাদের মধ্যে কথোপকথন হয়েছে অভয়ার সাথে, যারা তিন বন্ধু যারা ছিলেন, তো তাদেরকে তো সেইভাবে জিজ্ঞাসাবাদ করা বা তার ভিত্তিতে কোনো তথ্য এতদিন পর্যন্ত 8 মাস ধরে যে তদন্ত চলেছে সেখানে উঠে আসেনি। এবং আজকে কিন্তু বিচারপতি এটা প্রশ্ন করেছেন যে এই তদন্ত মানে কোন পথে, কবে শেষ হবে? তদন্ত হয়েছে কি আমার তো প্রশ্ন। আজকে আমি অভিযোগ করলাম যে আমার কাছে সাথী এসেছিলেন, তিনি আমার সঙ্গে এমন আচরণ করেছেন। যদি অভিযোগ করি বা সাথী যদি পাল্টে অভিযোগ করে যে আমি বিকাশের কাছে গিয়েছিলাম, বিকাশ আমার সঙ্গে এই আচরণ করেছেন, তাহলে তদন্তকারী সংস্থার তো দায়িত্ব হচ্ছে উভয়কে জিজ্ঞাসাবাদ করা, জিজ্ঞাসাবাদ করে সত্যে উপনীত হওয়া। তদন্তের মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু সত্যকে উদ্ঘাটন করা, সত্যকে চাপা দেওয়া নয়। আজকে এখনও পর্যন্ত সিবিআইয়ের মতো একটি বিশেষ তদন্তকারী সংস্থা তারা স্পষ্ট করে বলতে পারছেন না। এবং কেন পারলেন না? যে কী কারণ ঘটতে পারে যে একটা হাসপাতালের ভেতর কর্মরত একজন চিকিৎসককে একটা সিভিক ভলেন্টিয়ার ওই 4 তলার উপর উঠে ধর্ষণ করে দিল? সাধারণ বিবেচনা দিয়ে এটাকে গ্রহণ করা যায়? এই জন্যই তো আমরা তদন্ত চাই।
তদন্তের লক্ষ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা। সেই সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে সিবিআই কি যথাযথ ভূমিকা পালন করছেন, আমার একটা প্রশ্ন। এবং নিঃসন্দেহে বিচারপতি যিনি বিবেচনা করছেন তিনি এই সামগ্রিক দিকটা খতিয়ে দেখবেন এবং তাকে সত্যান্বেষীর ভূমিকা পালন করতে হবে। আমরা দেখেছি যে একজন মনোরোগ বিশেষজ্ঞ, তার কাছে অভয়া গিয়েছিল, একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই খবর। মৃত্যুর কিছুদিন আগে গিয়েছিল এবং সে ডিউটির এত চাপ, সে ঘুমোতে পারে না, এবং সে যখন প্রতিবাদ করতে যায় সেই মনোরোগ বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে অভয়াকে মারাত্মকভাবে চাপ দেওয়া হতো, ডিউটির ফাঁসে তাকে ফাঁসানো হয়েছে দীর্ঘদিন ধরে। সে প্রতিবাদ করেছে জাল ওষুধ নিয়ে, সে প্রতিবাদ করেছে সেই সমস্ত খারাপ ওষুধ দিয়ে রোগীদের মেরে ফেলা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। আমরা চারিদিকে আজকের দিনে দেখছি যে এত জাল ওষুধের রমরমা, বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধ ধরা পড়ছে। তাহলে কি সেই জাল ওষুধ বা দুর্নীতি, সেটা নিয়ে আরও একবার প্রশ্ন থাকছে, যেটা এখনও সিবিআই তদন্তাধীন নয়? এটাই তো বৃহত্তর ষড়যন্ত্র, একটা সূত্র যেটাকে সিবিআই তদন্ত করে। আরও বড় কথা দেখুন, আমি স্পষ্ট করে বলি, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অকপটে এই কথা বলেছেন যে আমি সকাল থেকে মনিটর করছি এবং সারা রাত্রি ঘুমোতে পারিনি। কী এমন ঘটনা ঘটল যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি হত্যাকাণ্ড বা ধর্ষণকাণ্ড নিয়ে সারা রাত জেগে থাকতে হয়? কেন সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছেন না? আমি তদন্তকারীর দায়িত্বপ্রাপ্ত হলে আমি প্রথমে তো তাকে জিজ্ঞাসা করতাম যে কী এমন ঘটনা ঘটলো যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সারাদিন ঘুমোননি, সারা রাত ঘুমোননি, সারাদিন মনিটর করেছে। কী মনিটর করেছেন? কিসের মনিটর করার প্রয়োজনীয়তা ছিল? এই মূল জায়গাটা যদি তদন্ত না হয় তাহলে তো আমার পক্ষে বলতে কোনো দ্বিধা নেই যে তদন্তকারী সংস্থারা তদন্ত করছেন না এবং তারা প্রভাবিত হচ্ছেন কোনো না কোনো জায়গা থেকে যে এই জায়গায় বিষয়ে প্রশ্ন করো না। একজন রাজ্যের প্রধান তিনি যখন কথা বলেন তখন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, করছেন না তো। অতএব তদন্ত করতে গেলে পরে যে সততা, যে নিষ্ঠা দরকার, যে নিষ্ঠা সমস্ত রকম প্রভাব মুক্ত হয়ে সত্যকে সামনে নিয়ে আসা, সেক্ষেত্রে ঘাটতি আছে বলে আমার আশঙ্কা আছে। সিবিআইয়ের যে প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা সেটা প্রমাণ করতে হবে। আমি বারবার কথা বলছি, এটা আজকে নয়। যখন সারদা মামলা হয়েছিল তখনও এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই রাজ্য সরকারের পক্ষ থেকে তারা চিৎকার করে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট তুমি বলেছো সিবিআই হচ্ছে খাঁচার তোতা পাখি, তাকে কেন তদন্তের দায়িত্ব দিচ্ছ? তখনও সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন যে আমরা কথা বলেছি, কিন্তু তথাপি আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী সংস্থা তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। তারা কি বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার মতো যথাযথ তদন্ত করছেন? আজকে এটাই প্রশ্ন। কেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলতে পারছেন না নির্দ্বিধায় যে আমরা তদন্ত করছি সমস্ত প্রভাব মুক্ত হয়ে এবং সমস্ত সত্যকে উদ্ঘাটিত করবার জন্য? যতক্ষণ না তারা এটা বলছেন ততক্ষণ সাধারণ মানুষ কিন্তু ভরসা রাখতে পারবেন না, এবং এই ভরসা না রাখাটা কিন্তু ভবিষ্যতে নৈরাজ্যের দিকে নিয়ে যাবে। আমরা এর আগেও দেখেছি যে বাংলা ছেড়ে সারা ভারতে এবং ভারত ছেড়ে সারা বিশ্বে অভয়ার মৃত্যুর পর যে একটা বিরাট ঝড় উঠেছিল, আজকে কিন্তু সেই ঝড়ের আরও একবার প্রমাণ পাওয়া গেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত যে কেলগ কলেজে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়েছিলেন, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি যারা ছিলেন তারা আরজি করের এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুললেন। কেলগ বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী গেছেন মদের ব্যবসার জন্য, আর কিছু না। পশ্চিমবঙ্গ মদে সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে, এবং কেলগ বিশ্ববিদ্যালয়, যেটা আমাকে আজকেই ফোন করলেন একজন বিদেশে শিক্ষারত ভারতীয় ছাত্র, যে স্যার কেলগ বিশ্ববিদ্যালয় মানে এটা কোনো কলেজ ভাববেন না, এটা একটা হস্টেল, এবং হস্টেল পরিচালনা এরকম বিভিন্ন ব্যবসায়ীরা করেন। তো সেখানে মানুষ তো প্রশ্ন করবেনই, কেন এমন একটা ডঙ্কা তো দিয়েছিল ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের অনুগামীরা যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টাকে নাকি মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে। তারা এমন ভাব প্রকাশ করছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী এতটাই প্রাজ্ঞ, এতটাই অভিজ্ঞ, এতটাই জ্ঞানী যে তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডেকেছে।
এই মিথ্যা প্রচারের ভূমির উপর দাঁড়িয়ে যাওয়া, সেখানে দেখা গেল এখন সত্য প্রমাণিত হলো তিনি একটা মদ ব্যবসায়ী পরিচালিত হস্টেল, সেই হস্টেলে তিনি বক্তৃতা করতে গিয়েছিলেন। 130 জন মাত্র সেখানে যার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে 130 জনের মধ্যে প্রায় অর্ধেকটাই তৃণমূলের দল এবং মমতার অনুগামীরা দখল করে আছেন, বাদবাকিটা কিছু শ্রোতারা এসেছিলেন হয়তো সেখানকার হস্টেল সংক্রান্ত বিষয়ে। এবং সেখানে মানুষের তো প্রশ্ন থাকবেই। আপনি যখন কোথাও যাচ্ছেন এই ভূমিকা পালন করতে, যে আমি একটা রাষ্ট্রদূত হিসেবে এসেছি ভাষণ দিতে, যে কোনো বিষয়ের ওপর হোক, মানুষ প্রশ্ন করবেন। আজকাল কোথাও গিয়ে একতরফা ভাষণের জায়গা নেই। আজকে আমি যদি কোথাও ভাষণ দিই, আমাকে হাজারো মানুষ প্রশ্ন করেন আপনার এই বক্তব্যের পেছনে যৌক্তিকতা কী, কেন বললেন, কী তার বিশ্লেষণ। ছাত্ররা বিশেষ করে এটা জানতে চান, এবং ছাত্রদের এইটাই হচ্ছে শিক্ষার প্রাথমিক পাঠ, প্রশ্ন করো। তারা প্রশ্ন করেছেন, জবাব ছিল না। তিনি আগে থেকে জানতেন। ওই সুকুমার রায়ের ছিচকাদুনে খুব প্রয়োগ হয় এখানে, যে আমাকে অমুক তারিখে মেলেছিল, তার সেই ব্যান্ডেজ বাঁধানো ছবি তিনি লোককে দেখাচ্ছেন। কতটা নির্লজ্জ, কতটা নির্মম অসহায়তা হলে পরে একজন মুখ্যমন্ত্রী, তিনি ভাষণ দিতে গেছেন, তিনি প্রশ্নের মুখে পড়ে তার কোনো এক সময়ে ব্যান্ডেজ বাঁধা ছবি তুলে। এই ছিচকাদুনে, আমি এই ছিচকাদুনে লোকেদের না পছন্দ করি না। আমি আরেকজন অনেকেরই দেখেছি, আমাকে মেরেছে, আমি কেঁদে ফেললাম, আমাকে এই করেছে। এই ছিচকাদুনে কী আছে? তুমি তো লড়াই করে এগোবে। তুমি বলো আমি এই লড়াই, আক্রমণ সত্যি এগিয়েছি। আক্রমণের কথাটা প্রত্যেক জীবনের, মানুষের জীবনে আক্রমণ। আমার জীবনে মানুষ কম আক্রমণ হয়েছে, আপনার জীবনে কম আক্রমণ হয়েছে। এই ছিচকাদুনি পানাটা প্রমাণ করে যে তোমার ভেতরে অন্তঃশ্বাস শূন্য। মানুষ যখন প্রশ্ন করবে তখন তুমি কাঁদতে কাঁদতে বলবে আমাকে মেরেছে। এটা আর যাই হোক, কোনো রাষ্ট্রনায়কের মুখে, যদি তিনি রাষ্ট্রনায়ক নন কিন্তু দাবি করেন, তো মুখে সাজে না। এ থেকে বোঝা যায় তিনি অত্যন্ত পরাজিত মানসিকতা নিয়েই সেখানে গেছেন। তিনি জানতেন প্রশ্ন করলে আমি কাঁদতে শুরু করব। ওই বাচ্চারা সেই জন্যই শঙ্কর আমার ছিচকাদুনে লিখেছেন। এই ছিচকাদুনে পনা দিয়ে আর রাষ্ট্র চলে না। এসএফআইকে তীব্র আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র। আমি বলি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তারা তো পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানেন না। এসএফআই ওখানে প্রতিবাদ করে অন্ততপক্ষে এটা প্রমাণ করতে পেরেছেন যে এখনও পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বুকে প্রতিবাদী কণ্ঠ আছে। যে পশ্চিমবঙ্গ পৃথিবীর বুকে পরিচিত হয়েছেন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই। যদি নাম করেন আপনি, প্রথম থেকে শুরু করুন, দেখবেন যাদের মানুষ সম্মান করেছেন তারা সবাই প্রতিবাদী কণ্ঠস্বর। কেউ স্রোতের মুখে ভেসে যাওয়া কণ্ঠস্বর নয়। রবীন্দ্রনাথ, রামমোহন, সত্যজিৎ রায়, বিবেকানন্দ, অমর্ত্য সেন, এরা কেউ কিন্তু স্রোতের মুখে ভেসে যাওয়ার লোক নন, সকলেই প্রতিবাদী কণ্ঠ। সেই জন্য আমি বলবো, এসএফআই অন্ততপক্ষে পৃথিবীর মানুষের কাছে এটা প্রমাণ করতে পেরেছেন যে না, আমরা সহজেই সব কিছু মেনে নিই না, আমরা প্রশ্ন করতে শিখেছি, প্রশ্ন করতে পারি। আমি তো এসএফআই ইউকে ইউনিটকে ধন্যবাদ জানাবো। এই মুখ্যমন্ত্রী গিয়ে যদি প্রশ্নের জবাব না দেন, নিজেকে ক্লাউন হিসেবে পরিগণিত করেন, তিনি তো নিজেকে ক্লাউন হিসেবে প্রমাণ করেছেন। ওর সঙ্গে যারা গিয়েছেন তারা ওর যে সমস্ত ছবি সমাজ মাধ্যমে ছড়িয়েছেন, তাতে কী প্রমাণ? এটা ক্লাউন। সার্কাসে দেখবেন মাঝে মাঝে ক্লাউন এসে বিভিন্ন ভঙ্গিমা করে হাততালি নিয়ে চলে যায়, লোকে ওইটাই দেখতে চায়। এটা ক্লাউন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মর্যাদার ধুলায় লুণ্ঠন করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হাইড পার্কে হাঁটার নাটক করে। এবং সেটাকে এতটাই অপদার্থ, এতটাই নির্লজ্জর সঙ্গে যারা গিয়েছিলেন তারা এটা প্রচার করলেন। যদি এটা বুদ্ধিমান হতেন, এটা প্রচার করতেন না। এই ক্লাউন সুলভ আচরণ মানুষের সম্মান বৃদ্ধি করে না। কিন্তু মুখ্যমন্ত্রী সেখানেও বলছেন যে আবার আমি আসবো। হ্যাঁ, আসতেই পারেন, অসুবিধা কী আছে? বিদেশে তো হাজার লোক, পকেটে পয়সা থাকলে আপনি বিমানে করে যেতে পারেন, কে বাধা দিয়েছে? এবার মদের মালিক ডেকেছে, তারপরে ভাটিখানার মালিক ডাকবে। কোনো বিদ্যান চর্চার, জ্ঞান চর্চার কোনো সংস্থা তাকে ডাকেনি, ডাকবেও না। নিরাপত্তার দায়িত্ব তো সরকারের, নিরাপত্তার দায়িত্ব তো গোটা পরিবেশের, নিরাপত্তার দায়িত্ব তো সমাজ মাধ্যমের। আমি মহিলাকে কেন আমার সঙ্গী হিসেবে বিবেচনা করব না? মহিলাকে আমি কেন যৌন প্রতিকল্প হিসেবে ব্যবহার করব? এই দর্শনটা কারা ছড়াচ্ছেন? এই দর্শন যারা ছড়াচ্ছেন তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন।
একসময় আপনারা জানেন নিশ্চয়ই, হিন্দুদের মধ্যে বহু বিবাহ খুব প্রচলিত প্রথা ছিল, বিশেষ করে কুলীন ব্রাহ্মণদের মধ্যে। আমি ঠাট্টা করে তো আমার বন্ধুদের বলি, আরে আমি কুলীন ব্রাহ্মণের 600 বিয়ে করতে পারতাম, কেউ ঠেকাতে পারতো না। ভারতবর্ষের সংবিধান আসার পর আইন করে এটাকে বন্ধ করা হয়েছে, এবং সেই আইন প্রণয়নের বিরুদ্ধে বিজেপি, আরএসএস, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে মিছিল করেছেন। তারা দাবি করেছিলেন বহু বিবাহ থাকতে হবে, তারা দাবি করেছিলেন মহিলাদের কোনো অধিকার থাকবে না সম্পত্তির ওপর। এই সমস্ত সত্য মানুষের সামনে আসছে। আজকে এই আরএসএস বিজেপির যে দর্শন, সেই দর্শন হচ্ছে নারী বিরোধী দর্শন, নারীকে ভোগ্য পণ্যা হিসেবে প্রতিপন্ন করার দর্শন। সেই দর্শনকে লালন পালন করছেন মমতা এবং বিজেপি। রাজ্যে যেখানে মহিলারা বা নারীরা কন্যাশ্রী পাচ্ছে, কন্যাশ্রী ভাতা পাচ্ছে, সেই জায়গায় কিন্তু বাল্যবিবাহে বিহারের পর পশ্চিমবঙ্গ। আপনি একটা ঠিক প্রশ্ন তুলেছেন। আমি বহুবার বলছি যে সমস্ত সরকারি প্রকল্প হয় তার একটা সামাজিক মূল্যায়ন হওয়া দরকার। আমি খুব লম্ফজম্প করে ল্যাজ তুলে উচ্চিংড়ের মতো লাফাচ্ছি যে আমার এখানে কন্যাশ্রী হচ্ছে, তার হিসেবটা কি? কন্যাশ্রী হচ্ছে, কিন্তু আমার এখানে বাচ্চারা স্কুল থেকে, মহিলারা পালিয়ে যাচ্ছে, স্কুল ড্রপ আউট বাড়ছে কেন? নাবালিকা বিয়ে বাড়ছে কেন? নাবালিকা পাচার বাড়ছে কেন? কোনো জবাব আছে তৃণমূলী নেতাদের কাছে? নাকি এই কন্যাশ্রী দিয়ে তারা এই সমস্ত অপকর্মকে প্রোৎসাহিত করছেন? আমি মানুষকে ক্ষমতায়িত করার পরিবর্তে মানুষকে ক্রমশ আমি সরকারি এই অনুদানের উপর নির্ভরশীল করে তুলছি, যা একটা নেতিবাচক প্রভাব পড়ে। যে সরকার 500 টাকা দিচ্ছে, আমি তোমায় পাচার করে দেবো, পাঠিয়ে দেবো বিভিন্ন দেশে, তোমাকে আমি 5 লক্ষ টাকা দেবো। যখন হিসেবটা টাকার হয় তখন এটা গুরুত্ব পায়। কেন কন্যাশ্রীর পর আমার স্কুলের ড্রপ আউট বাড়লো? কই বাম আমলের তো ড্রপ আউট হয়তো হয়নি। প্রত্যেক বছর ছেলে মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছিল, আজকে উল্টো দিকে যাচ্ছে কেন? এই প্রশ্ন কেউ করবেন না? এই প্রশ্নটাই করতে হবে। মৃত্যুকে কেন্দ্র করে আপনারা ক্লাউড ফান্ডিং করেছেন। তো ক্রাউড ফান্ডিং তো অপরাধ, কিন্তু পরিষ্কার স্বচ্ছতা। যারা করেছেন তারা তো অন্যায় করেননি, তারা তো ইলেকট্রাল বন্ডের মতো গোপন চুরির টাকা নেননি। ক্রাউড ফান্ডিং তো পাবলিক ফান্ডিং। বামেরা তো চিরকেল কৌটো নাড়িয়ে বিভিন্ন জায়গা থেকে পয়সা করে, তা ক্রাউড ফান্ডিং। তো আপত্তি কোথায়? এটাকে তো প্রশংসা করা উচিত। আসলে ওরা ভয় পেয়ে যাচ্ছেন যে ক্রাউড ফান্ডিংয়ের ফলে বহু মানুষ টাকা দিচ্ছেন, 5 পয়সা, 10 পয়সা, 1000, জানি না কারা ক্রাউড ফান্ডিং অর্গানাইজ করেছেন। আমি তো করিনি, সিপিআইএমও করেনি। যারা করেছেন ঠিক কাজ করেছেন, এবং ক্রাউড ফান্ডিং এত টাকা আসছে বলে ওরা ভয় পাচ্ছে যে এত মানুষের সমর্থন আছে, এটাই ওদের আতঙ্কের কারণ।